আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 16তে স্বাগতম জানাচ্ছি। ধারাবাহিকভাবে আমাদের যে আলোচনাগুলো চলছে সেই আলোচনায় পরিবেশগত রসায়নের আমরা এখন গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। গ্যাসের গতিতত্ত্ব এবং সেই সাথে গ্যাসের গতিতত্ত্বের কতগুলো স্বীকার্য রয়েছে এবং এই স্বীকার্যগুলো পড়তে গিয়ে কতগুলো নতুন শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে। এক হচ্ছে আণবিক সংঘর্ষ, গড় মুক্ত পথ, বর্গমূল গড় বর্গ বেগ বা আরএমএস বেগ, সেই সাথে গড় গতিবেগ, তারপর হচ্ছে অণুর যে গড় গতিশক্তি রাশিমালার প্রতিপাদন, সম্ভাব্য বেগ কাকে বলে, এগুলো সম্পর্কিত কিছু রাশিমালাও রয়েছে এবং প্রতিপাদন, ছোট ছোট কিছু প্রতিপাদন এবং সেই সাথে আরও কিছু গাণিতিক সমস্যা। তাহলে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে গ্যাসের গতিতত্ত্ব বলতে আসলে আমরা কি বুঝি? গ্যাসের গতিতত্ত্ব পড়ার আগে সবসময় আমাদের মাথায় রাখতে হবে গ্যাসের আসলে বৈশিষ্ট্যগুলো কি। আমরা জানি গ্যাসীয় পদার্থ মানেই হচ্ছে এর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক কম থাকবে এবং আন্তঃআণবিক ফাঁকা স্থান অনেক বেশি থাকবে। অর্থাৎ কোনো পাত্রে যখন গ্যাসের অণু থাকবে সেই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান অনেক বেশি এবং তাদের আন্তঃআণবিক যে আকর্ষণ শক্তিটা সেটা অনেক কম থাকবে। একটু চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, গ্যাসের অণুগুলো যখন কোনো পাত্রে রাখা হয় গ্যাস অণুকে, সেক্ষেত্রে তখন দেখা যায় গ্যাসের অণুগুলো এভাবে ইতস্তত এদিক ওদিক ছোটাফেরা করতে থাকে এবং পাশাপাশি দুইটা অণুর মধ্যে আকর্ষণও থাকে, যেমন অন্য একটা অণুর মধ্যে আকর্ষণও থাকে এবং এদের যেহেতু সবগুলোই গ্যাসই অণু, তাদের মাঝখানে বিকর্ষণও থাকবে। আমরা গ্যাসের যে সূত্রগুলো পড়েছি সেই সূত্রগুলো ধারাবাহিকতায় বিজ্ঞানী নিউটন, বার্নৌলি, ক্লসিয়াস, ম্যাক্সওয়েল প্রমুখ বিজ্ঞানীরা গ্যাসের গতিতত্ত্বের ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন, যার উপর ভিত্তি করে 1859 খ্রিস্টাব্দে, কত বললাম, 1859 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং বোলসম্যান তাদের বিখ্যাত বন্টন সূত্রের সাহায্যে গ্যাসের গতিতত্ত্বকে বর্তমান রূপ দিয়েছিলেন। গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের সবগুলো সূত্রকে ব্যাখ্যা করা যায়। এই কারণে গ্যাসের যে গতিতত্ত্বটা আমরা পড়ব সেটা কতগুলো মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ এর কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো দিয়েই গ্যাসের গতিতত্ত্বকে ব্যাখ্যা করা সম্ভব। এবং তোমাদেরও পড়তে যেটা সুবিধা হবে, পয়েন্টগুলো শুধুমাত্র নামগুলো মনে রাখলেই তোমরা বাকি ব্যাখ্যাটা নিজেরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে, খুব একটা মুখস্থের দরকার হবে না। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের প্রথম পয়েন্টটাই হচ্ছে গ্যাসের গঠন, অর্থাৎ গ্যাসীয় অণুগুলো কেমন থাকে। যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন পরমাণু অথবা অণুর সমন্বয়ে গঠিত। এসব কণিকাগুলো খুব দ্রুত গতিতে সরল রৈখিক পথে ইতস্ততভাবে পরস্পর যতদূর সম্ভব সব দিকে ছোটাছুটি করে। গ্যাসের অণুসমূহের আয়তন 2 নম্বর পয়েন্ট। গ্যাসের অণুগুলোর যে মোট আয়তন থাকে গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় সেটা খুবই নগণ্য, অর্থাৎ গ্যাসের মোট আয়তনের অধিকাংশ জায়গাটাই কিন্তু খালি থাকে। তাহলে সেখানে দেখা যায় পাত্রের আয়তনটাই বেশি থাকে। গ্যাস অণুগুলোর আয়তনের তুলনায় গ্যাস অণুগুলোর মোট আয়তন যেটা থাকে সেটা পাত্রের আয়তনের তুলনায় যথেষ্ট নগণ্য। গ্যাস অণুসমূহের আকর্ষণ এবং বিকর্ষণ। গ্যাস অণুসমূহের মধ্যে স্বাভাবিকভাবে পারস্পরিক কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না এবং তারা পরস্পর প্রভাবমুক্ত এবং স্বাধীন। আন্তঃআণবিক সংঘর্ষ এবং প্রকৃতি। গ্যাস অণুসমূহের মধ্যে পরস্পরের সাথে বা পাত্রের দেয়ালের সংঘর্ষ ঘটে এবং তখন এই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ তাদের গতিশক্তি অভ্যন্তরীণ বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুসমূহের মোট গতিশক্তি স্থির থাকে। আণবিক যে সংঘর্ষ এবং আণবিক যে সংঘর্ষগুলো হচ্ছে এর ফলে যেই দেখা যায় যে পারস্পরিক দুইটা অণুর মধ্যে আমরা বলছি যে আকর্ষণ বিকর্ষণ নেই, কিন্তু তাদের যে ইতস্তত ভ্রমণটা হয়, ইতস্তত ভ্রমণের ফলে তাদের মধ্যে কিছু আকর্ষণ বিকর্ষণ কিছুটা হলেও কাজ করে এবং এর ফলে যে সংঘর্ষগুলো হচ্ছে এই সংঘর্ষগুলোকে আমরা আন্তঃআণবিক সংঘর্ষ বলছি। এই আন্তঃআণবিক সংঘর্ষগুলোর প্রকৃতিটা হবে শক্তি সংরক্ষণশীলতার নীতিটা মেনে, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতার নীতিতে দেখা যায় যে শক্তির রূপান্তর হয় কিন্তু শক্তি কখনো নতুন করে সৃষ্টি হয় না। এখানে সংঘর্ষের ফলেও তাদের যে এই শক্তিটা হবে সেটা অন্য কোনো কিছুতে রূপান্তরিত হবে না। শক্তির মোট পরিমাণটা, গতিশক্তি যেটা থাকবে সেটা সংঘর্ষের আগে এবং পরে একই থাকবে। গ্যাসের চাপ। অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে গ্যাস পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলে
গ্যাস অণুসমূহের প্রয়োগকৃত বলকে গ্যাসের চাপ বলে। গ্যাসের অণুর গতিশক্তি, গ্যাসের অণুগুলোর গড় যে গতিশক্তি থাকে সেটা সংশ্লিষ্ট ক্যালভিন তাপমাত্রা, যেটা আমরা পড়েছি ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের গতিতথ্য থেকে তাত্ত্বিকভাবে আমরা দেখাতে পারি যে যদি কোনো আদর্শ গ্যাসের আয়তন V হয়, চাপ P হয় এবং প্রতিটি অণুর ভর যদি m হয়, নমুনা গ্যাসের অণুর সংখ্যা যদি n হয় এবং গ্যাস অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ, এটা গতিবেগকে যদি আমরা c দিয়ে চিহ্নিত করি, তাহলে আমরা একটা গ্যাসের গতিশক্তির একটা সমীকরণ পাবো। তো এটা আমরা একটু পরে পড়ব। তা আমরা এখন মোটামুটি জানলাম গ্যাসের গতিতথ্য এবং গ্যাসের গতিতথ্যের স্বীকার্যগুলো। স্বীকার্যকে আমরা মোটামুটি 6টা পয়েন্টে ব্যাখ্যা করছি। এক হচ্ছে গ্যাসের অণুসমূহের গঠন, গ্যাস অণুসমূহের আয়তন, গ্যাস অণুসমূহের আকর্ষণ বিকর্ষণ, আন্তঃআণবিক সংঘর্ষ প্রকৃতি, গ্যাসের চাপ এবং গ্যাসের অণুর গতিশক্তি। এই পয়েন্টগুলো দিয়ে তোমরা যারা অক্ষরপত্রের বইটা ফলো করছো তারা খেয়াল করবে যে এই পয়েন্টগুলো দেয়া নেই, কিন্তু এই পয়েন্টের আলোকেই ব্যাখ্যাটা করা হয়েছে। তো পয়েন্টগুলোর নামগুলো তোমরা লিখে নেবে। আর হাজারির বই যারা পড়ছো ওখানে দেখবে যে পয়েন্টগুলোর নাম এভাবেই দেওয়া আছে। এখন আমরা গ্যাসের গতিতথ্য থেকে যে জিনিসটা এখন নতুন শিখবো সেটা হচ্ছে গড় মুক্ত পথ কাকে বলছে, আণবিক সংঘর্ষ ব্যাস কাকে বলছে, কিভাবে সংঘর্ষগুলো হচ্ছে। আণবিক সংঘর্ষ, আণবিক সংঘর্ষ দেখা যায় যে দুটি অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত দিকে যে ফিরে যায়, অর্থাৎ পাশাপাশি যখন দুটো অণু থাকছে, এটা হচ্ছে A একটা অণু এবং B একটা অণু, এই দুটো অণু যখন পাশাপাশি থাকছে, মোটামুটি যখন দূরত্বে থাকছে তখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তাদের ইতস্তত ভ্রমণের কারণে যখন মোটামুটি একটু কাছে চলে আসছে তখন তারা ছট করে আবার বিপরীত দিকে সরে যায়। এই যে ঘটনাটা হচ্ছে সেটাকে আমরা বলছি আণবিক সংঘর্ষ। তাহলে সংজ্ঞাটা কি বললাম? দুটি অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে, সবাই একটু খাতায় লিখে ফেলবে যে দুটি অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত দিকে ফিরে যাওয়াকে আণবিক সংঘর্ষ বলে। আবার বলছি, দুটি অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত দিকে ফিরে যাওয়াকে আণবিক সংঘর্ষ বলে। যে দুটো অণু ন্যূনতম একটু কাছাকাছি আসলো, কিন্তু কাছাকাছি এসেই দেখা গেল যে পাশাপাশি যেহেতু একই রকম গ্যাসীয় অণু রয়েছে, ছট করে আবার বিপরীত দিকে চলে যাচ্ছে। এই যে চলে যাওয়াটা, সেটাকে বলা হচ্ছে আণবিক সংঘর্ষ। তাহলে এখন গড় মুক্ত পথ কাকে বলছে? দুইটা সংঘর্ষ এরকম পাশাপাশি যখন দুইটা সংঘর্ষ হয়, দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বসমূহকে গড় মানকে গ্যাসের গড় মুক্তপথ বলা হচ্ছে। গড় মুক্তপথকে প্রকাশ করা হচ্ছে L দিয়ে। গড় মুক্তপথকে কী দিয়ে প্রকাশ করা হচ্ছে? L দিয়ে। এমন দেখা যায় এরকম, আমি এখানে দেখো একটা চিত্র দিয়েছি, চিত্রে দেখা যাচ্ছে যে সংঘর্ষগুলোকে আমরা যে বলটা দিয়ে আইডেন্টিফাই করেছি সেটার মাঝখানে একটু দোরাকাটা দাগ, আর মুক্তপথ যেটাকে বলছি সেটা হচ্ছে, বা যে অণুগুলো সেগুলো হচ্ছে আমরা পুরোটাই সম্পূর্ণ হয় কালো, না হলে হচ্ছে আমরা সম্পূর্ণ সাদাভাবে দেখাচ্ছি। কিন্তু যে সংঘর্ষগুলো হচ্ছে সংঘর্ষগুলোকে দোরাকাটা দাগ দিয়ে দেখানো হচ্ছে। তাহলে A একটা অণু, B, C, D এরকম অসংখ্য অণু রয়েছে। তাহলে A অণু এদিকে যাচ্ছে, B অণু এদিকে, C, D, এবং A এবং B অণু যখন ন্যূনতম দূরত্বে কাছাকাছি আসছে তখন তাদের মাঝখানে যে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষটাকে এখানে আরেকটা বল দিয়ে দেখানো হচ্ছে যে সংঘর্ষে তখন তারা এই দিকে A এর দিকেও যাচ্ছে না, B এর দিকেও যাচ্ছে, সম্পূর্ণ বিপরীত দিকে আবার যাচ্ছে। আবার C এবং B এর মধ্যে যখন সংঘর্ষ হচ্ছে তখন এই দুটার সংঘর্ষে এই সংঘর্ষের যে অণুটা থাকছে তার গতিপথটা তখন অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক তেমনিভাবে C এবং D এর ক্ষেত্রেও যে সংঘর্ষের গতিপথটা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটা অণুর মাঝখানে যারা যখন ন্যূনতম দূরত্বে চলে আসছে তখন আবার ঝট করে পিছনে সরে যাচ্ছে, যেটাকে আমরা আণবিক সংঘর্ষ বলছি। এরকম অসংখ্য অণুর মধ্যে যদি 4টি অণুকে বা 5টি অণুকে আমরা কাউন্ট করি, এই অণুগুলোর মাঝখানে যে মধ্যবর্তী যে সংঘর্ষগুলো হচ্ছে এবং এর ফলে যে দূরত্বগুলো তৈরি হচ্ছে, সেই 4টা দূরত্বের যদি গড় মান নেওয়া হয়, বা 5টা দূরত্বের যতগুলো দূরত্ব আমরা হিসাব করতে পারবো, এগুলো যে গড় মান নেওয়া হচ্ছে সেটাকেই বলা হচ্ছে গ্যাসের অণুসমূহের গড় মুক্তপথ। তাহলে সংজ্ঞাটা লিখি, দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বসমূহের গড় মানকে গ্যাস অণুর গড় মুক্তপথ বলে। পরপর 4টা সংঘর্ষের প্রতিটির মধ্যবর্তী দূরত্ব যদি দেখা যায়, আমরা ধরি A, B এবং C এবং D, 4টা সংঘর্ষ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে পরপর 4টা সংঘর্ষ হয়েছে
চারটা অণুর মধ্যে এ, বি এবং সি এবং ডি, এই চারটা অণুর মধ্যে চারটা সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষগুলোর মধ্যে তাদের ন্যূনতম কাছাকাছি আসার কারণে তাদের যে দূরত্বগুলো তৈরি হয়েছে সংঘর্ষের পরে, যে দূরত্ব, যেমন এই একটা নতুন অণুর যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এখানে একটা অণুর সৃষ্টি হয়েছে, এখানে একটা অণুর সৃষ্টি হয়েছে, এই যে দূরত্বগুলো সৃষ্টি হয়েছে তার যদি আমরা গড় মান নিই তাহলে দেখা যাবে L সমান হচ্ছে A প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড 4। এবার আমরা দেখব সংঘর্ষ ব্যাস কাকে বলে। সংঘর্ষ ব্যাসকে সাধারণত প্রকাশ করা হচ্ছে সিগমা দিয়ে। দুটি গ্যাসের অণু আমরা যদি একটু মাইক্রোস্কোপিক্যালি দেখার চেষ্টা করি, যে দুইটা গ্যাসের অণুর প্রত্যেকটা গ্যাসের অণুর একটি কেন্দ্র থাকবে এবং এই কেন্দ্র মাঝামাঝি যে দূরত্বটা থাকছে প্রতিটা সংঘর্ষের ফলে, অর্থাৎ আমি যদি বলি যে প্রতিটা আণবিক সংঘর্ষকালে উভয় অণুর, আণবিক সংঘর্ষ হওয়া মানেই দুইটা অণুর মাঝখানে সংঘর্ষ হবে, ওই উভয় অণুর কেন্দ্রবিন্দুর মূল যেই ন্যূনতম যে দূরত্বটা থাকছে সেটাকে আমি বলছি সংঘর্ষ ব্যাস। তাহলে এই সংজ্ঞাটাও তোমরা একটু খাতায় লিখে ফেলো, যে প্রতিটা আণবিক সংঘর্ষকালে উভয় অণুর কেন্দ্রবিন্দুর ন্যূনতম দূরত্বকে সংঘর্ষ ব্যাস বলে। সংঘর্ষ ব্যাসকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? সংঘর্ষ ব্যাসকে সিগমা দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখন আমরা দেখব গ্যাসের গতিতত্ত্বের মূল যে সমীকরণটা সেটা প্রতিপাদন দেখব। গ্যাসের গতিতত্ত্বে যেটা বলা হয়েছে যে গ্যাস অণুসমূহ যখন একটা গ্যাস পাত্রে রাখা হচ্ছে তখন তাদের মাঝখানে পারস্পরিক কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না এবং তাদের মধ্যবর্তী যে আন্তঃআণবিক সংঘর্ষগুলো হচ্ছে সেই আন্তঃআণবিক সংঘর্ষগুলো যথেষ্ট সংরক্ষণশীল, অর্থাৎ শক্তির কোনো রূপান্তর হচ্ছে না। গ্যাস অণুসমূহকে আমি একটা স্থিতিস্থাপক বলের মতো চিন্তা করব গঠন হিসেবে, এবং সেই সাথে তাদের মধ্যবর্তী যে সংঘর্ষটা হবে এই সংঘর্ষের ফলে তারা বিপরীত দিকে তাদের এই গতিটা প্রাপ্ত হবে, অর্থাৎ এক একটা সংঘর্ষের ফলে তাদের কিছু গতিশক্তি প্রাপ্ত হবে। আমরা গড়মুক্ত পথ, আণবিক সংঘর্ষ, তারপর সংঘর্ষ ব্যাস সম্পর্কে জানলাম। এখন আমরা গ্যাসের গতিতত্ত্বের মূল সমীকরণটা একটু দেখার চেষ্টা করব। গ্যাসের গতিতত্ত্বে যদি কোনো একটা গ্যাসের চাপ P হয়, আয়তন V হয় এবং কোনো গ্যাসের ভর যদি m হয়, অণুর সংখ্যা আমরা প্রকাশ করছি, এটা মোল সংখ্যা নয়, বড় হাতের n দিয়ে প্রকাশ করা হচ্ছে অণুর সংখ্যা n, এবং c দিয়ে প্রকাশ করা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। গ্যাস অণুর বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ সম্পর্কে আমরা আগামী ক্লাসে পড়বো এবং শেষে আরও কিছু বেগ সম্পর্কেও পড়বো। আজকে শুধু আমরা গতিতত্ত্বের যে সমীকরণটা আছে সেটা থেকে আমরা মোট গতিশক্তি বের করা কোনো একটা একমল গ্যাসের জন্য বা কতটুকু হয় সেটা নিয়ে আলোচনা করি। তো ফিজিক্সে তোমরা পড়েছো যে গতিশক্তির যে সমীকরণটা হয় সেটা হচ্ছে হাফ ইন্টু mv স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু mv স্কোয়ার, হাফ ভর ইন্টু বেগ স্কোয়ার। তো আমরা যেহেতু এখানে গড় বর্গবেগ নিয়ে চিন্তা করছি তাহলে আমরা এখানে কেমিস্ট্রিতে ব্যাগটাকে প্রকাশ করা হচ্ছে সি দিয়ে, বেগ। গতিশক্তি তাহলে সমীকরণ হচ্ছে হাফ ইন্টু m c স্কোয়ার আমাদের এই গ্যাসীয় অণুর জন্য। গতিতত্ত্ব থেকে আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে PV = 1/3 mnc স্কোয়ার। এখানে n হচ্ছে অণুর সংখ্যা, m হচ্ছে ভর, PV হচ্ছে আমাদের চাপ এবং আয়তন, এবং c হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এখান থেকে এই 1/3কে ঠিক রাখার জন্য আমরা যদি এখানে 2/3 দিয়ে এখানে গুণ দিই তাহলে দেখা যায় এখানে 2 কাটা গিয়ে কিন্তু উপরের লাইনটা আমি আগেই পাচ্ছি। শুধুমাত্র এই জিনিসটা অ্যাড করার কারণ কি, আমার পরবর্তীতে আমরা যেই সমীকরণটা প্রতিপাদনের দিকে যাচ্ছি সেখানে যাতে যাওয়াটা আমাদের আরেকটু সহজ হয়ে যায়। এই কারণে এখানে 2/3 দিয়ে গুণ দেওয়ার ফলে আর 1/2 দিয়ে আমরা গুণ দিলাম, তাহলে এই অংশটা দেখা যায় আমরা যেই গতিশক্তিটা দেখলাম সেই গতিশক্তির সাথে কিন্তু এই অংশটা সম্পূর্ণ মিলে যাচ্ছে। mnc স্কোয়ার, শুধু অণুর সংখ্যা, যেহেতু আমরা গ্যাসীয় অণু নিয়ে কথা বলছি তাহলে অণুর সংখ্যা আমাদেরকে অনেক সময় হিসাব করতে হবে। তাহলে আমরা এই জায়গাটা হাফ ইন্টু mnc স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি মোট গতিশক্তি। তাহলে আমরা পাচ্ছি PV = 2/3 ইন্টু মোট গতিশক্তি। তাহলে মোট গতিশক্তিকে আমরা কীভাবে লিখতে পারি? যদি মোট গতিশক্তিকে এখন আমি সমীকরণের ডান দিকে নিয়ে আসি তাহলে মোট গতিশক্তি সমান 3/2 PV, এই সমীকরণটা আমরা পাচ্ছি। দেখো এখানে ছিল PV = 3/2 ইন্টু মোট গতিশক্তি, আর মোট গতিশক্তিকে যখন সমীকরণের ডান দিকে নিয়ে আসছি তখন আমি পাচ্ছি 2/3 ইন্টু PV। তাহলে n মোল গ্যাসের জন্য আমরা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি জানি? PV = nRT। n মোল গ্যাসের জন্য আমরা PV = nRT পাচ্ছি।
এখন এই মোট গতিশক্তি 3/2 সমীকরণে পিভি ইজিক্যাল টু আমরা পিভি এর জায়গায় এনআরটি মানটা বসিয়ে দিব, তাহলে আমরা মোট গতিশক্তি সমীকরণটা পাচ্ছি 2/3 এনআরটি। 1 মোল গ্যাস যদি হয় তাহলে এন এর মান হবে 1, সেক্ষেত্রে আমার 1 মোল গ্যাসের জন্য সমীকরণটা দাঁড়াচ্ছে 2/3 আরটি। আর একটা অণুর জন্য যখন করতে হয় হিসাব, তখন আমাদেরকে লিখতে হবে 2/3 এন এ আরটি। এন এ নিচে থাকবে আরটি, এটা হচ্ছে একটা অণুর জন্য। তাহলে আমরা এখানে সূত্র পাচ্ছি দুইটা। এই হলো আমাদের গতিশক্তির যে সমীকরণটা। আর এরপর হচ্ছে 1 মোল গ্যাসের জন্য পাচ্ছি এবং 1 অণুর জন্য পাচ্ছি। তো এই হলো আমাদের আজকের ক্লাসের মোটামুটি আজকের ক্লাসে আমরা যতটুকু পড়তে চেয়েছি, অর্থাৎ গ্যাসের গতিতথ্য এবং সেই সাথে এই সম্পর্কিত কিছু রাশিমালা এবং গ্যাসের গতিতথ্যের যে মূল সমীকরণটা তার প্রতিপাদনটা পড়লাম। আগামী ক্লাসে আমরা নতুন কিছু তথ্য পড়ার চেষ্টা করব এবং কিছু গাণিতিক সমস্যাও সমাধান করব। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।